দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে তোমাদের সামনে আমি ৭৪তম অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে পাঠদান করব সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় ৬ ডায়ালাইসিস। খেয়াল করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ডায়ালাইসিস। মনোযোগ সহকারে শুনবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডায়ালাইসিস দেখো, একটি বৈষম্যবেদ্য ঝিল্লি। তোমাদের আমি আশা করব বৈষম্যবেদ্য, ভেদ্য এবং অভেদ্য ঝিল্লি সম্পর্কে তোমাদের কনসেপ্ট রয়েছে, কারণ তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রথম পত্রের যে প্রথম অধ্যায় কোষ সম্পর্কে পড়াতে গিয়ে আমি ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন অথবা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, বৈষম্যবেদ্য ঝিল্লির কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি। কোষের যে ঝিল্লি বা আবরণ প্লাজমা মেমব্রেন সেটি বৈষম্যভেদ্য, কারণ সেটা দ্রাবক পদার্থকে যাতায়াত করতে দেয়, দ্রবকে যাতায়াত করতে দেয় না। দেখো, এই ধরনের ঝিল্লিকে বৈষম্যভেদ্য ঝিল্লি বলে। একটি বৈষম্যভেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কোন দ্রবণের কলয়েডাল পদার্থ থেকে, কলয়েডাল সাবস্টেন্সেস মানে পানিপ্রিয় পদার্থ, যে সকল পদার্থ পানি অবজর্ব করে তাদেরকে কলয়েডাল পদার্থ বলা হয়। কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে ডায়ালাইসিস বলে। সংক্ষেপে তোমাদেরকে বোঝায়, যদি বোঝানোটা সঠিক হচ্ছে না তারপরও বলি, কিন্তু তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। আমাদের যে ব্লাড, এই ব্লাডটা আমরা পরিশোধন করব। কেন? কিডনি সাধারণত অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে দেহের মধ্যে কাজটি করে থাকে। দেহের সমস্ত কোষ থেকে, সমস্ত কোষে যে ধরনের বিপাকীয় ক্রিয়াগুলো হয়, এর ফলে কিছু বর্জ্য সৃষ্টি হয়, দূষিত পদার্থ উৎপন্ন হয়। সে পদার্থগুলো আবার রক্তের মাধ্যমে বাহিত হয়ে কিডনিতে আসে। কিডনির কোথায় আসে? নেফ্রনে। নেফ্রনের অগ্রভাগে অবস্থিত বাউন্স ক্যাপসুল, তার ভেতরে থাকে কৈশিক জালিকার গুচ্ছ, ছোট ছোট রক্তনালিকার গুচ্ছ, যাকে বলা হয় গ্লোমেরুলাস। এফারেন্ট আর্টারিউলের মাধ্যমে সেই গ্লোমেরুলাসে আসে, আসার পর সেখানে পরিস্রুত হয়, পরিস্রাবণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং দূষিত কিংবা বর্জ্য উপাদানগুলো বাউমান্স ক্যাপসুলের ক্যাপসুলার স্পেসে জমা হয়। সেখান থেকে রেনাল টিউবিউল পথে সংগ্রাহী নালী থেকে ডাক্ট অফ ব্যালিনি থেকে সেটা চলে আসছে ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার, দেন ইউরেথ্রা হয়ে আমরা পরিবেশে কি করছি? এগুলোকে আমরা বের করে দিচ্ছি। এই প্রক্রিয়াগুলো, ওই যে পানিটা বের করেছি, সে পানির সাথে কিছু বর্জ্য উপাদান, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পিউরিক অ্যাসিড, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, বিভিন্ন আয়ন যেগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং এক্সেস, এগুলোকে আমরা বের করে দিচ্ছি। এবং এভাবে দেহের অসমোরেগুলেশন, অসমোটিক প্রেশারকে ব্যালেন্স করা হয়। দেহের কোষের অভ্যন্তরীণ পরিবেশ এবং বাইরের পরিবেশ, এই দুই পরিবেশের মধ্যে যে লিকুইড বা ডাইলিউট সাবস্টেন্সেস এবং যে আয়ন, তার একটা সমতা বিধান হচ্ছে, ইন্টার ব্যালেন্স হচ্ছে, এতে করে আমরা সুস্থ থাকছি। কোনো কারণে কিডনি যদি সে কাজ করতে ফেইলুর হয়, তখন বিকল্প পথে রক্তটাকে পরিশোধন করতে হয়। এই বিকল্প পথে রক্তটাকে পরিশোধনের ক্ষেত্রে যে পদ্ধতির অবলম্বন আমরা নিচ্ছি সেটাই হলো ডায়ালাইসিস। তো যাই হোক, এখানে কিডনি, এখানে কোষ, এখানে টিস্যু, অর্গান সিস্টেম, সব ক্ষেত্রে মেমব্রেন আছে এবং এই উপাদানগুলো মেমব্রেন ভেদ করছে। তাহলে এই বিকল্প পথেই আমরা যে কাজটা করছি সেটাকে আমরা মূলত ডায়ালাইসিস বলছি। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। একটু দেখো, একটি বৈষম্যবেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়া। নির্বাচনমূলক মানে কি? সকল উপাদান তো দেহ থেকে বের করে দেওয়া যাবে না। কিছু কিছু উপাদান আছে দেহের জন্য ইম্পর্টেন্ট। বৃক্ষ কি করে? প্রয়োজনীয় উপাদানগুলোকে রেখে দেয়, এক্সেসিভ, অপ্রয়োজনীয়, ক্ষতিকর, বিষাক্ত, আননেসেসারি সেগুলোকে বের করে দেয়। এবং কিডনি যেহেতু পারছে না, সেটাকে বিকল্প পথে করতে হচ্ছে, এবং বিকল্প পথে করার সময়ও সে কাজটি করতে হবে। কি কাজটি করতে হবে? নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়াটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে যেগুলো ক্ষতিকর সেগুলো বেরিয়ে যায়, প্রয়োজনীয়গুলো থেকে যায়। একটি বৈষম্যভেদ্য ঝিল্লির ভেতর দিয়ে
নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কোনো দ্রবণের কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে ডায়ালাইসিস বলে। রক্ত কিন্তু কলয়েডাল সাবস্টেন্সেস। তাৎক্ষণিক বৃক্ষ বিকল চিকিৎসায় এই প্রক্রিয়াতে কৃত্রিম বৃক্ষের পরিবেশ রচনা করে রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি অপসারণ করা হয়। ডায়ালাইসিস দু ধরনের, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিসটা একটু দেখো কি করা হচ্ছে। এই প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি, নেক্সট স্লাইডে আমরা দেখব, দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ষ নির্মাণ করা হয়। মানে বৃক্ষ যেভাবে কাজ করে, চিকিৎসা বিজ্ঞানীগণ বৃক্ষের গঠনটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বৃক্ষ কিভাবে কাজ করে ঠিক তার বিকল্প আরেকটি বৃক্ষ কৃত্রিম বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন উপকরণের সমন্বয়ে তৈরি করেন। করার পর কি করে কৃত্রিম বৃক্ষটা আসল বৃক্ষের মতো একই নীতি অনুসরণ করে কাজ করে। ওই যে নির্বাচনমূলক ব্যাপন, ওই যে বৈষম্যবেদ্য ঝিল্লি, এগুলি হলো নীতি। প্রয়োজনীয় উপকরণগুলো রেখে দেবে, উপাদানগুলো রেখে দেবে, ক্ষতিকর বিষাক্ত বর্জ্য এক্সেসিভলি বের করে দেবে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে, যে কথাটা আমি আগেই বলেছি, পাম্প করে শরীর থেকে বের করে, যেহেতু শরীরে থাকা অবস্থায় রক্তটা পরিশোধিত হচ্ছে না, বর্জ্য উপাদানগুলো দেহের থেকে যাচ্ছে, যেটা অঙ্গ, তন্ত্র, টিস্যু, সেল প্রভৃতির জন্য অত্যন্ত মারাত্মক। তাই রক্তটাকে পরিশোধন করতে হবে। এই জন্য রক্তটাকে দেহ থেকে বের করে আনা হয়। বের করে এনে ওই বিকল্প কিডনির ভিতর দিয়ে পরিচালিত করে রক্তে বিদ্যমান দূষিত উপাদানগুলোকে ফিল্ট্রেট করা হয়। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে। রক্তটাকে দেহ থেকে বের করে আনা হবে, বিকল্প কিডনির ভিতর দিয়ে চালনা করা হবে, সেইখানে বৈষম্যবেদ্য ঝিল্লির মতো এবং ভিন্ন ঘনত্বের দ্রবণের মতো একটা পরিবেশ তৈরি করা হবে। রক্তটা যখন টিউবের ভিতর দিয়ে যাবে, টিউবের চারপাশে এবং টিউবের চারপাশে ওই কৃত্রিম বৃক্ষের অভ্যন্তরে কিছু জলীয় উপাদান থাকবে, বিভিন্ন আয়ন এবং বিভিন্ন লিকুইড বা বিভিন্ন ধরনের, কি বলতে পারি আমরা, আয়ন, তাপমাত্রা ঠিক রাখা, এই ধরনের শর্তগুলো মেনটেন করে সোজা কথা মনে করে একটা জলীয় উপাদান, সেই জলীয় উপাদানের মধ্য দিয়ে একটা টিউব যাবে, টিউবের ভিতর দিয়ে মানব দেহ থেকে রক্তটা পরিচালিত করা হবে। তাহলে যাওয়ার সময় কি হবে, টিউবের ভিতর দিয়ে যখন রক্তটা যাবে তখন রক্তের যে জলীয় উপাদান এবং এই টিউবটা যার ভিতরে ডুবানো ছিল কৃত্রিম বৃক্ষের অভ্যন্তরে রাখা জলীয় পদার্থ, যেটা ডায়ালাইসেট বলবো, আমরা একটু পরে দেখবো, এই দুইটা দ্রবণের ঘনত্বের এমন ভাবে তারতম্য করা হয় যাতে করে রক্ত থেকে ক্ষতিকর উপাদানটা টিউবের ভেতর দিয়ে কৃত্রিম বৃক্ষের জলীয় উপাদানে চলে আসে, ব্যাপন প্রক্রিয়ায় বের হয়ে আসে। এইবার আশা করি বুঝতে পেরেছ। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে বলা হয় হিমোডায়ালাইসিস। পদ্ধতিটা দেখো কিরকম। রোগীর দেহে একটি ধমনীর ভিতর ফাঁপা নলাকার সূঁচ প্রবেশ করানো হয়, এর নাম ক্যাথেটার। এটি পিছন দিকে একটি নমনীয় টিউবের সাথে লাগানো থাকে। টিউবটি প্রথমে কিডনি মেশিনের সঙ্গে যুক্ত হয়, পরে একটি শিরায় এসে মিলিত হয়। বাহুর নিম্ন প্রান্ত বা পায়ে ক্যাথেটার লাগানো হয়। যাদের ঘন ঘন ডায়ালাইসিস হয় তাদের ক্ষেত্রে একটি ছোট্ট টিউব সহ ক্যাথেটারটি স্থায়ীভাবে লাগিয়ে রাখা হয়। পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে, কেন খেয়াল করবা, ধমনীতে কেন ক্যাথেটার? ধমনীটা কি করে রক্তকে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে পাঠায়, অর্থাৎ রক্তটা হৃৎপিণ্ড থেকে দেহের দিকে বলতে এখানে কিডনির দিকে যায়, কিডনিতে গিয়ে পরিশ্রুত হয়। ওই যে রক্তটা দেহ থেকে বাহিরের দিকে যাচ্ছে সেটাকেই বের করে আনতে হলে ধমনীতে ক্যাথেটার প্রবেশ করাতে হবে। সেই ধমনীতে যখন একটা নলাকার সূঁচ এমন ভাবে দেব তখন রক্তটা ওই ক্যাথেটার হয়ে বাহিরে রাখা যায়। ক্যাথেটারের গোড়ায় সেট আপ দেওয়া দেহের বাহিরে থাকা টিউব হয়ে কৃত্রিম বিকল্প মেশিন যেটা তৈরি করেছে কিডনি মেশিন, এটার ভেতর দিয়ে যাবে। তাহলে ধমনীতে ক্যাথেটার সেট আপ দিতে হবে। পরে ওই ক্যাথেটারের আরেক প্রান্ত শিরার মধ্যে দিতে হবে। কেন? শিরা রক্তটাকে দেহের বিভিন্ন অংশ থেকে, দেহের প্রান্তীয় অংশ থেকে কিডনি হৃৎপিণ্ডে নিয়ে যায়।
কিডনি নয়, হৃৎপিণ্ডে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এটা যেন অক্সিজেন সমৃদ্ধ হয়। তাহলে ধমনীতে ক্যাথেটার সেটআপ দিয়ে রক্তটাকে বের করা হচ্ছে, আবার সেই ক্যাথেটারটাকে কিডনি মেশিনের ভিতরে রেখে, কিডনি মেশিনের মধ্যে ডায়ালাইসেট আছে, জলীয় উপাদান আছে, যেটার ভেতরে এটা ডুবানো থাকবে এবং আরেক প্রান্ত শিরার সাথে জুড়ে দেওয়া হবে। তাহলে ধমনী দিয়ে রক্তটা বের হয়ে কিডনি মেশিন দিয়ে যাওয়ার সময় সেটাতে ব্যাপন প্রক্রিয়ায় ক্ষতিকর উপাদানগুলো কিডনি মেশিনে থেকে যাবে এবং এইভাবে রক্তটা পরিস্রুত হয়ে আবার শিরাপথে দেহের অভ্যন্তরে ফিরে যাবে। পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয়। রক্তে হেপারিন মেশানো হয়। কেন জানো? রক্ত বাইরে চলে আসলে জমাট বেঁধে যেতে পারে। দেখবা গরু ছাগল জবাই করলে, গরু ছাগল কাটার পরে, হাঁস মুরগি কাটার পরে, জবাই করার পরে রক্ত যখন বাইরে চলে আসে থকথকে জেলির মতো হয়ে যায়। বাট বডির অভ্যন্তর যখন রক্তটা থাকে তখন কিন্তু সেটা জমাট বাঁধে না, বিকজ অফ হেপারিন। রক্তে এক ধরনের উপাদান আছে হেপারিন, এই হেপারিন থাকার কারণে রক্তটা জমাট বাঁধে না দেহের অভ্যন্তরে। বাহিরের পরিবেশে বাতাসের সংস্পর্শে আসলে, বিভিন্ন আয়নের সংস্পর্শে আসলে যে ক্রিয়া বিক্রিয়া হয় সেটা আমরা রক্ত সংবন্ধকে পড়িয়েছি, দেখবা, হওয়ার কারণে রক্তটা জমাট বেঁধে যায়। তাহলে রক্ত যেহেতু দেহ থেকে বের করছে সেটা যেন জমাট না বাঁধে। জমাট বাঁধলে তো সেটা টিউবের ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে না। সেই জন্য রক্তে হেপারিন মেশানো হয় যাতে জমাট না বাঁধে। রক্ত ধীরে ধীরে কিডনি মেশিনের ডায়ালাইসিস দ্রবণ, যেটাকে ডায়ালাইসেট বলা হয়, বা ডায়ালাইসেটে শায়িত টিউবের ভেতর দিয়ে সংবহিত হয়। রক্তটা টিউবের ভিতরেই থাকবে, রক্ত কখনো টিউবের বাইরে আসবে না, কিন্তু টিউবটা চালিত হবে বিকল্প কিডনি মেশিনের ভিতর দিয়ে। সেই কিডনি মেশিনের অভ্যন্তরে ডায়ালাইসেটটা থাকবে, এই ডায়ালাইসিস দ্রবণটা থাকবে এবং ওই জায়গাতেই ব্যাপন হবে। কারণ রক্ত যখন টিউবের ভিতর দিয়ে যায়, রক্তটাও জলীয় উপাদান, ডায়ালাইসিসটা জলীয় উপাদান, বাট দুইটার উপাদানের মধ্যে দ্রব পদার্থ কেমন ভাবে মেশানো হয়েছে যাতে করে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হতে পারে এবং রক্ত থেকে দূষিত উপাদানটা বাইরে বেরিয়ে আসতে পারে। যা টিউবগুলো কৃত্রিম আংশিক ভেদ্য ঝিল্লি নির্মিত, যা ব্যাপন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র অণু ও পানিকে ব্যাপিত হওয়ার সুযোগ দেয়। রক্তকণিকা বাইরে আসবে না, প্লাটিলেট অণুচক্রিকা আসবে না, প্রোটিন আসবে না, কারণ এরা বড় হওয়ায় ওই যে কৃত্রিম টিউবের যে মেমব্রেন সেটাকে ভেদ করতে পারে না, শুধু অতি ক্ষুদ্র অণু ও পানিকে ব্যাপিত হওয়ার সুযোগ দেয়। নেক্সট স্লাইডে দেখো, রক্ত ও ডায়ালাইসেট এর মধ্যে সমতা না আসা পর্যন্ত, সমতা যতক্ষণ আসবে না ততক্ষণ এই রক্তটাকে এর বিরুদ্ধে চালনা করা হবে। সমতা আসলে কিন্তু আর ব্যাপন হবে না, তখন ডায়ালাইসেটটা ফেলে দিয়ে নতুন ডায়ালাইসেট ব্যবহার করতে হবে। রক্ত ও ডায়ালাইসেটের মধ্যে সমতা না আসা পর্যন্ত বিনিময় অব্যাহত থাকে। রক্তের অবাঞ্ছিত বস্তু, বিশেষ করে ইউরিয়া ও অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারিত হয়, প্রয়োজনীয় বস্তু থেকে যায়। ডায়ালাইসিস করার সময় ওই ডায়ালাইসিসে ইউরিয়া ও সোডিয়াম পটাশিয়ামের মাত্রা এমন ভাবে দিতে হবে যাতে করে রক্তে সেটা বেশি থাকে, ডায়ালাইসিসে কম থাকে। তাহলে যেখানে বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেখানে এটা ব্যাপিত হবে, বা না দিলেও এটা ব্যাপিত হয়ে চলে আসবে। প্রতি সপ্তাহে রোগীকে অন্তত দুবার হিমোডায়ালাইসিসের সম্মুখীন হতে হয়। প্রক্রিয়াটি সম্পন্ন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। প্রতিবার সদ্য বানানো ডায়ালাইসিস ব্যবহার করতে হয়। কারণ কি? ওই ডায়ালাইসিসে যখন দূষিত পদার্থ মিশ্রিত হবে, ব্যাপন প্রক্রিয়া চলে আসবে, তখন সেই ডায়ালাইসিসটা থাকলে এখানে ব্যাপন আর হবে না। এই জন্য এটা ফেলে দিয়ে নতুন করে ডায়ালাইসিস বা ডায়ালাইসিস দ্রবণ ব্যবহার করতে হয়। ডায়ালাইসিসের উপাদানগুলো দেখো। হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে দ্রবণে রাখা হয় তাকে ডায়ালাইসিস বলে। পরীক্ষায় প্রশ্ন হয়, এটা অ্যান্সার করতে হবে কতে আসে। এর উপাদানগুলো হচ্ছে সঠিক তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু ঠিক রাখতে হবে। দেহের অভ্যন্তরে যে তাপমাত্রা সেটাই মেশিনের মধ্যে বজায় রাখতে হবে। স্থির দেহ তাপমাত্রা যেটাকে বলা হয়, সঠিক আয়নিক ভারসাম্য, আয়নিক ব্যালেন্স, এটা প্রপার হতে হবে। বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন কার্বনেট আয়ন যেটা এসিটেট রূপে, এবং অতিরিক্ত পুষ্টি যেমন গ্লুকোজ, সঠিক পিএইচ ও বাফারিং ক্ষমতা ইত্যাদি। আচ্ছা, অতিরিক্ত গ্লুকোজের কথা কেন বলছি জানো? গ্লুকোজটা যেন বাইরে বেরিয়ে না আসে, গ্লুকোজটা দেহের জন্য প্রয়োজন। এরপর দেখো,
এই সেই ফিগারটা তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া, বইটা একটু দেখে নিও। এটা আঁকতে হবে না, জাস্ট একটু দেখো। এটা আঁকতে হবে না, জাস্ট একটু দেখে নিও। আচ্ছা, ওকে, নেক্সট স্লাইড দেখো। পেরিটোনিয়াল ডায়ালাইসিস আরেক ধরনের ডায়ালাইসিস প্রক্রিয়া। কৃত্রিম ঝিল্লির পরিবর্তে, এই যে মেশিন যেটা বানালো সেটার পরিবর্তে দেহের ঝিল্লিটাকে, কিভাবে দেহের ঝিল্লি, তোমাদেরকে বলেছিলাম সিলোম। সিলোম হলো বডি ক্যাভিটি। তুমি যে খাবার খাচ্ছ সেই খাবারটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীটা তোমার শরীরে যেখানে আছে অবশ্যই সেখানে একটা ক্যাভিটি আছে, বড় একটা ক্যাভিটি আছে। একটা ক্যাভিটি না থাকলে এই পাকস্থলীটা থেকেছে কোথায়? অবশ্যই পাকস্থলীটা একটা ক্যাভিটির মধ্যে আছে, এবং ক্যাভিটির আউটওয়ার্ডলি আছে তোমার বডির মাসেল, দেহের ওয়াল, শরীরের গা, দেহের ওয়াল। তাহলে দেহের ওয়াল বাইরের দিক থেকে মনে করো দেহের ওয়াল, তারপর একটা গেপ, তারপর তোমার পাকস্থলী। এই যে পাকস্থলী এবং দেহের প্রাচীর, যেটা ভিতরের প্রাচীর, দেহের অভ্যন্তরের প্রাচীর, তার মাঝখানের যে জায়গা, এটা হলো সিলোম। এটা হলো সিলোম। সিলোমের শর্ত কি? পর্দা দ্বারা পরিবেষ্টিত হতে হবে। সেই পর্দার নাম কি? পেরিটোনিয়াম। সেই পেরিটোনিয়াম পর্দাটা কিভাবে পরিবেষ্টিত থাকে? দেহ প্রাচীরের সাথেও থাকে, সেটাকে বলা হয় প্যারাইটাল পেরিটোনিয়াম। আবার পৌষ্টিক নালীর চারপাশেও আছে, সেটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। একদিকে দেখো ভিসেরাল পেরিটোনিয়াম, যেটা চতুর্দিক থেকে পাকস্থলীকে ঘিরে রেখেছে। আরেকদিকে দেখো দেহ প্রাচীর, দেহ প্রাচীরেও কিন্তু একটা পাতলা পর্দা আছে, প্যারাইটাল পেরিটোনিয়াম। দুই পর্দার মাঝখানে একদিকে দেহ প্রাচীর দিক থেকে পর্দা, আরেকদিকে পাকস্থলীর চতুর্পাশের যে পর্দা, দুই দিক থেকে পর্দা আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটার নাম সিলোম। এইবার আশা করি বুঝবা। ওই যে প্যারাইটাল পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এই পেরিটোনিয়াম পর্দার কথা বলা হচ্ছে, যেটা দেহ প্রাচীরে আছে। তাহলে কি করা হচ্ছে দেখো, কৃত্রিম ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিন ঝিল্লি হিসেবে ব্যবহার করে বৃক্কের ডায়ালাইসিস প্রক্রিয়াকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে। এই প্রক্রিয়ার শুরুতে রোগীর উদর প্রাচীর, পেট কেটে ছোট্ট একটা চারা ছিদ্র করা হয়, তার ভেতর দিয়ে সরু প্লাস্টিকের টিউব উদরীয় গহ্বরে প্রবেশ করানো হয় এবং স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। বুঝতে পেরেছ? এই প্রবেশ করি ওই গহ্বরের ভিতরে ডায়ালাইসেটটাকে, তার মানে ডায়ালাইসিস দ্রবণটাকে দিয়ে দেওয়া হয়। তাহলে ডায়ালাইসিস দ্রবণটাকে যদি ওখানে দিয়ে দেওয়া হয়, তাহলে সে কি হবে? দেহ প্রাচীরের দিক থেকে পর্দা প্যারাইটাল পেরিটোনিয়াম, পৌষ্টিক নালীর দিক থেকে পর্দা ভিসেরাল পেরিটোনিয়াম। দুই দিকেই তো রক্তনালী আছে, টিস্যু আছে, সেল আছে এবং বিষাক্ত উপাদানও আছে। তাহলে মাঝখানে যে ডায়ালাইসেট বা ডায়ালাইসিস দ্রবণ, সেটাকে এমন ভাবে তৈরি করা হয়, ওটা আবার ওই এর আগে যেটা বলেছি ঠিক সেটার মতো ডায়ালাইসেট এটা ওখানে রেখে দেওয়া হলো। ফলে কি হচ্ছে, সে ডায়ালাইসেটটা দুই দিকের মেমব্রেনের সান্নিধ্যে আসলো, এই মেমব্রেনটা মাঝখানে, এবং এই মেমব্রেনের দুপাশে বডির যে সেল বা টিস্যু, তার যে ফ্লুইড, এগুলো আছে, রক্তনালী আছে। ওই রক্তনালীর যে প্রাচীর, প্যারাইটাল পেরিটোনিয়াম এদিক আছে, ভিসেরাল পেরিটোনিয়াম এদিক আছে, দুই এই পর্দা দিয়া ভেদ করে, যেহেতু মাঝখানে আরেকটা জলীয় উপাদান রয়ে গেছে ডায়ালাইসেট, তাদের মধ্যে যেহেতু দ্রব পদার্থের ঘনত্বের তারতম্য আছে, সুতরাং বডি সেল থেকে কি হবে, দূষিত উপাদানগুলো এই উদরীয় গহ্বরে যে ডায়ালাইসেট স্থাপন করা হয়েছে সেই ডায়ালাইসেটে জমা হবে। সেই ডায়ালাইসেটে জমা হবে, এবং ডায়ালাইসিসে জমা হলে সেটা আবার ক্যাথেটার দিয়ে ড্রাগ আউট করে একটা ড্রেনেজ ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে জমা হবে। তোমরা চিত্রে মানে ফিগারটাতে ভালোভাবে খেয়াল করো। আর বেশিক্ষণ বুঝাবো না, না বুঝলে, বুঝতে অসুবিধা হলে আমাকে একটু ফোন করবা, বইটা ভালো করে পড়লে বুঝবা, কথাগুলো আমি বলে দিয়েছি সব। এরপর কি বলছে দেখো, উদরীয় গহ্বরের প্রাচীরটি পেরিটোনিয়াম, যা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিন ঝিল্লি হিসেবে কাজ করে। প্লাস্টিক টিউবের ভেতর দিয়ে ডায়ালাইসেট উদরীয় গহ্বরে প্রবেশ করিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। ডায়ালাইসেট ও উদরের বাকি অংশের টিস্যু তরলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করা যায়। যতই বলি ঝামেলা আছে, কারণ স্বাভাবিক এবং অস্বাভাবিক প্রক্রিয়া, সোজা কথা সে পেশেন্ট। এরপর দেখো, পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রক্রিয়ার বর্ণনা দাও। এটা হলো হোমওয়ার্ক। আমি আশা করব তোমরা লেসনটা অত্যন্ত চমৎকারভাবে বুঝেছো। একটু ভালো করে শুনলে বুঝতে অসুবিধা হবে না। আজকে আর বলবো না কথা, অনেক কথা বলেছি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।